মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, আমি ঘোরের মধ্যে আছি, ভালোবাসার ঘোর। ঘোর তো কেটে যাবে। বাজি কেটে যাবে? কি বাজি? জীবন বাজি। কফি খাবে? না। এখন কি করবে কিছু ঠিক করেছো? কি বলো? আসলে কি যে আমি ভেবে পাচ্ছি না। তাহলে জানি না। তোমার বাবা মার সাথে কথা বলো, ওনাদের সাথে কথা বলা উচিত না? কি কথা? কি কথা তুমি বোঝো না? বিয়ের কথা। কিন্তু এই মুহূর্তে তো বিয়ের কথা বলা সম্ভব না। সম্ভব না? তাহলে কখন বলা সম্ভব? দেখো দেখো গতকাল বাবার সঙ্গে আমার এ নিয়ে একটা বিষয় নিয়ে প্রচন্ড রাগারাগি হয়েছে। কি নিয়ে রাগারাগি হয়েছে? আরে বাবা তার পলিটিক্যাল পার্টিতে আমাকে জয়েন করতে বলছে, সেটা আমার পক্ষে সম্ভব না। তুমি ভালো করে জানো যে পলিটিক্স আমি একদম পছন্দ করি না, ভালোবাসি না। এসব কথা নিয়ে বাবার সঙ্গে রাগারাগি মলমালিন্য, তারপরে হাসান, রাগারাগি হোক আর যাই হোক, এই ব্যাপারটা নিয়ে তো কথা বলতে হবে, তাই না? আর বেশি দেরি করা যাবে না হাসান। কিন্তু কিন্তু জলদি করা তো সম্ভব না। তোমার কথা শুনে আমার ভীষণ বিরক্ত লাগছে। তোমার বাবা মার সাথে কথা বলতে একটা সলিউশনে আসতে হবে, না কি হবে না? মানে একটা
কাজ করলে কেমন হয়, মানে ডক্টরের সঙ্গে কথা বললে কেমন হয়? না, এই একটা চিন্তা বাদ দিয়ে অন্য সব কথা বল। কেন? হাসান, আমরা তো কোনো অন্যায় করিনি, এটা আমাদের ভালোবাসা। আমরা আমরা কেন ডাক্তারের কাছে যাব? দেখো দেখো রিনি, এখন তো বাবা মাকে হুট করে কথাটা বলা যাবে না, আর বললে পরে তারা তো মানে তাড়াতাড়ি আমাদের বিয়ের আয়োজনও করতে পারবে না, আর পুরো বিষয়টা দেরি হয়ে গেলে লোকজন জানাজানি হয়ে যাওয়ার। হাসানি, একটা কথা ছাড়া তুমি অন্য যে কোনো কথা বলো, আমি শুনবো। আর একটা কথা, তুমি যত তাড়াতাড়ি পারো বিয়ের ব্যবস্থা করো। রাজীব, কি হয়েছে তোর? কি মনে হয় তোমার? বুঝতে পারছি না। দিস টাইম আই ক্যান্ট রিড ইউ। না, পাগল হইনি। তুই আমাকে অপছন্দ করিস, ঠিক আছে, কিন্তু তাই বলে আমাকে দেখে মুখ ঘুরিয়ে থাকবি, আমার সঙ্গে কথা বলবি না, এটা কি ঠিক? কি বলতে এসছো বলে ফেলো। তুই কি নেহাকে পছন্দ করিস? নেহা তোকে পছন্দ করে? করে। তাহলে তুই ওকে বিয়ে করতে চাস না কেন? নেহা কি তোমার কাছে কমপ্লেন করেছে? না, কমপ্লেন করেনি, আমার মনে হলো তাই। এই জন্যই নেহাকে বিয়ে করা যায় না। তাহলে তুই কাকে বিয়ে করতে চাস বল আমাকে, আমি ব্যবস্থা করছি। আমি বিয়ে করতে চাই তোমাকে কে বললো? আচ্ছা, কাউকে বলতে হবে কেন? আমি বুঝি না? না, বোঝো না, তুমি আমাকে কখনোই বোঝো না, নতুন করে বুঝতে এসো না। রাজীব, প্লিজ যাও তো। রাজীব, তোর সঙ্গে কথা আমার শেষ হয়নি। এবার কিন্তু আমি তোমাকে অপমান করব। কি? শোনোনি, দ্বিতীয়বার আমি আর উচ্চারণ করতে চাই না। ও ঠিক আছে, ঠিক আছে, আমি স্যারের সাথে কথা বলে জানাচ্ছি। স্যার যাবেন না? স্যার, আপনার কি শরীর খারাপ? না। সরি স্যার, আমি সম্ভবত আপনাকে ডিস্টার্ব করছি। আচ্ছা তৈমুর, জি। রাজীব, রাজীবকে তোমার কি মনে হয়? খুব ভালো ছেলে স্যার, ভীষণ ভালো ছেলে। তাহলে ও আমার সাথে এমন কেন করে? আমি তোর বাবা, ও তাহলে আমার সাথে কেন এমন করে? কারণটা স্যার, কারণটা আপনি নিজেই ভালো জানেন স্যার।
জানি। জি। হ্যাঁ জানি, কিন্তু আমি কি করতে পারি বলো? স্যার, আমার মনে হয় ওকে ওর মতোই থাকতে দিন, সময় সব ঠিক হয়ে যাবে। আই ডাউট। সরি স্যার, এর বেশি আমি কিছুই বলতে পারবো না। তাহলে ঠিক আছে, তুমি এখন যাই, যাও তোমার। আমি একটু একা থাকতে চাই, প্লিজ। ওকে স্যার। খালেদ স্যার কিন্তু অনেক কাজের লোক ম্যাডাম। তাই? জি ম্যাডাম, এবার দেখবেন আমাদের কোম্পানি চেহারাটা কেমন ধামধাম করে পাল্টে যায়। তুমি কি করে বুঝলে যে উনি কাজের লোক? সে ওনার কথা শুনেই মনে হয়েছে। তাছাড়া উনি যেসব পরিকল্পনার কথা বললেন, আমরা যদি ঠিক ঠিক সেইভাবে কাজ করতে পারি তাহলে তো। তোমার কথাই যেন সত্যি হয়, কি জানি। হয়তো সত্যি সত্যি এতদিন পরে কোম্পানিতে একজন যোগ্য লোক আসলো। ঠিক বলেছেন ম্যাডাম। তাহলে কি এতদিন অযোগ্য লোক? হ্যাঁ, না না, আমি তো তা বলিনি। আমি আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি যাও তোমার সিটে। জি ম্যাডাম, জি। আসসালামু আলাইকুম। ম্যাডাম, মিজানের কথাবার্তা আমার পছন্দ হচ্ছে না। কেন বলুন তো? কিছু মনে করবেন না ম্যাডাম, আমার কেন জানি মনে হচ্ছে। আলী ভাই, আসলে মিজানের বয়স কম তো, ছেলেটা এমনি ভালো, মানে যেভাবে চিন্তা করে সেভাবে বলে ফেলে। আর ধরুন ওর কথাটা যদি সত্যি হয় তাতে মন্দ কি? আর আমার এখন কেন যেন মনে হচ্ছে যে খালেদ হয়তো সত্যি সত্যি কোম্পানিটার জন্য। হ্যাঁ, যদি তাই হয় আমিও খুশি হব। হ্যালো ম্যাডাম। তুই গত কদিন ধরে দেখছি আপনি কেমন যেন বিমর্ষ হয়ে আছেন। বলি, ব্যাপারখানা কি? কই কিছু না তো। বললেই হলো। বলতো তোর কি হয়েছে? কিছু হয়নি। হাসান ভাইয়ের সঙ্গে? না না। তাহলে? বলবো, তোকে সব বলবো, এখন না। ঠিক আছে, যদি কোনো হেল্পের প্রয়োজন হয় বলিস, যতটুকু সম্ভব। বলবো রে, বলবো। ভাবি, একটা সুখবর আছে। সুখবর? ইয়েস, পড়ে দেখুন। কি এটা? আরে পড়ে দেখুন না। এ কি? এ তো। ভাবি, আপনাকে বলেছিলাম না আমি, 19 কোটি টাকা ওয়ার্ক অর্ডার। ইয়েস। আমি হিসেব করে দেখেছি যে এতে প্রায় 8 কোটি টাকার মতো প্রফিট থাকবে। সেসব তো খুব ভালো কথা, কিন্তু এই কাজ আমরা কিভাবে করব? কেন? আরে কি আশ্চর্য! এই কাজটা নামাতে গেলে আমাদের নিজেদের কতটা ইনভেস্ট করতে হবে আপনি একবার হিসেব করে দেখেছেন? অফকোর্স, সেই হিসেবে করেছি। অ্যারাউন্ড 5 to 7 crore টাকা। তো এই টাকা কোথা থেকে আসবে? কেন নেই? অবভিয়াসলি নেই, আপনি তো সবই জানেন খালেদ। তাহলে
আমি অবশ্য 2 কোটি টাকা নিজের কাছ থেকে দিতে পারবো, আর কিছু টাকা অ্যারেঞ্জ করতে পারবো, আর বাকিটা না না, এই কাজ করা আমাদের পক্ষে সম্ভব না। আচ্ছা, ব্যাংক থেকে যদি আমরা লোন নিই তাহলে? লোন? হ্যাঁ। ব্যাংক আমাদেরকে এত টাকা লোন দেবে কেন? ভাবি, চেষ্টা করে দেখি না, যদি না পাই তখন না হয় ফ্যাক্টরিটা মর্টগেজ দেব। না না, মর্গেজ টর্গেজ না, একদম না। আচ্ছা ভাবি, আপনি তো ভাবছেন কেন বলুন তো? মাত্র তো মাস 6 ব্যাপার, তারপর তো আপনি আপনার ফ্যাক্টরি আমি আমি আসলে আর একটু ভেবে দেখতে চাই খালিদ। এইখানেই তো সমস্যা ভাবি। কেন? আপনি ওদের চিঠিটা পড়েননি? ওতে তো ওরা বলেছে যে আজকের মধ্যেই ওদেরকে কনফার্মেশন লেটারটা পাঠাতে হবে। তাছাড়া 2-1 দিনের মধ্যে ওরা নাকি ফ্যাক্টরি ভিজিট করতে আসবে, তখন ওই ডিড ডকুমেন্টস এগুলো সব করতে হবে। ও আচ্ছা ভাবি, আপনি ঘাবড়াচ্ছেন কেন? এত বড় একটা অর্ডার, কনফার্ম প্রফিট, এখানে তো ঘাবড়াবার কিছু নেই, রিস্কেরও কিছু নেই। ঠিক আছে, দেখুন আপনি যেটা ভালো মনে করেন। ভাবি, আপনি এটা রাখুন, আমি প্রসিডিংসগুলো শুরু করি তাহলে। আসি ভাবি, বাই। এখন বলো কি ঠিক করেছো? এখনো করিনি। হাসান, আমি না তোমার ব্যাপারটা বুঝতে পারছি না। মিজানকে কেন? ছেলেটা কাজের, তাছাড়া এই প্রজেক্টে ওকে আমি আমার সঙ্গে রাখতে চাই। আমি যখন থাকবো না তখন। হ্যাঁ, কিন্তু সেজন্য তো আলী ভাই আছেন। হ্যাঁ আছে, কিন্তু আমি সবসময় ইয়াংদের সঙ্গে কাজ করতে পছন্দ করি। তোমার বাবা জানেন, মানে তোমার বাবা জানেন যে আমি এখানে কেন এসেছি? ঝামেলা এখনো নেই, তবে খুব সাবধানে এগোতে হবে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না দাদা, আমি সব কিছু নিখুঁতভাবে করে যাচ্ছি, কোথাও কোনো ফাঁক রাখছি না। কি ভেতনমি দাদা। তোমার বাবা কি করেন? উনি ৭৭ সালে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ? জি। ও, এরপর কি আর কোনো খোঁজ পাওয়া যায়নি? স্বপ্ন দেখতে দেখতেই সে কুড়িয়ে নেয় মায়াবী রাতের আভা, উর্বর বাসযোগ্য এক নরম মৃত্তিকা, আর অদ্ভুত কণ্ঠের কিছু বনজ পাখির শীতকার। তারপর সব শেষ।